সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। কাঁধে ব্যথা বা শোল্ডারে ব্যথা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সাধারণ মাস্কিউলোস্কেলেটাল জনিত সাধারণ সমস্যা। সাধারণত মধ্যবয়স্ক বা প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি এই শোল্ডারের ব্যথাটা অনেক বেশি দেখা যায়, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাদের বয়স অনেক কম অর্থাৎ তরুণ বয়সেও কিন্তু এই ধরনের সমস্যাটা সব থেকে বেশি দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি নুসরা জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিবাকর সরকার 1981 সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন বলতে আসলে কি বোঝায়? আসলে আমাদের দেহের সবচাইতে দুর্বল একটা জয়েন্টের মধ্যে শোল্ডার জয়েন্ট একটা। আমি যদি ইন কম্পারিজম আমি হিপ জয়েন্টের সাথে এটা তুলনা করি, হিপ জয়েন্টকে বলা বল অ্যান্ড সকেট। এটা একটা সকেটের মধ্যে জয়েন্টটা লোকেট হয়ে থাকে। দিস এ ভেরি স্ট্রংগেস্ট জয়েন্ট। বাট শোল্ডার জয়েন্ট বা আমাদের এই কাঁধের যে জয়েন্টটা, এটা বেসিক্যালি এস্টাবলিশ হয় মাসেল দ্বারা। যখন এই জয়েন্টটা বারে বারে ছুটে যায়, এটাকেই বলা হয় শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন। এবং যখন একবার ছুটে তখন এটা বারবার ছুটে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়, তখনই এটাকে আমরা ক্রনিক শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হিসেবে ডেকে থাকি। শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন এটা আসার আগে নিশ্চয়ই কোনো না কোনো সাইন সিমটম থাকে, সেটি আসলে কি? আমাদের যে শোল্ডার জয়েন্টটা আছে, আমি আগেই বলেছি, এটা বেসিক্যালি একটা মাসেল দ্বারা তৈরি হয়ে থাকে এবং এই শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি মেইনলি দিয়ে থাকে তার আশেপাশের যে মাসেল রয়েছে। যখন কোনো কারণে এই শোল্ডার জয়েন্ট একবার তার জায়গা থেকে ছুটে চলে আসে, তখন কিন্তু এই জয়েন্ট ওই ছুটে চলে আসার রাস্তা জেনে যায়। এটা বিভিন্ন কারণে ছুটে যায়। মেইনলি আপনি যেটা ইন্ট্রোডাকশনে বলছিলেন যে ইয়াং তরুণ জেনারেশনও এখন এটা সাফার করছে। বিশেষ করে আমাদের যে তরুণ জেনারেশনের মধ্যে এই শোল্ডার জয়েন্ট ছুটে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। কয়েকটা কারণ এর জন্য দায়ী। প্রথমত ট্রমা, অর্থাৎ কোনো কারণে যদি খেলতে গিয়ে অথবা কোনো কাজ করতে গিয়ে কিংবা কিছু করতে গিয়ে এই জয়েন্টে আঘাত পায় এবং জয়েন্ট থেকে ছুটে চলে যায়, এটা তার ইনিশিয়াল স্টেপ, প্রথম একবার ছুটে গেল। আমরা অ্যাক্সিডেন্টাল হতে পারে। কখনো কখনো কোনো কিছু তুলতে গেলেও এটা ছুটে যায়। কিংবা এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের দর্শকদের জানানো উচিত যে আমাদের জয়েন্ট কিন্তু অনেক সময় জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি নামে একটা টার্ম আমরা ইউজ করে থাকি, অর্থাৎ তার দেহের বিভিন্ন জয়েন্টগুলো এমনি দুর্বল থাকে। এই কন্ডিশনটা বা এটা কোনো রোগ নয়, এটা সাধারণ মানুষ অনেক পিপুলের এটা আছে, জন্মগতভাবেই তার জয়েন্টগুলো একটু ল্যাক্স থাকে, একটু দুর্বল থাকে। এই সমস্ত রোগীদের কিন্তু কোনো কারণ ছাড়াই সামান্য আঘাতে কিংবা আঘাত না পেলেও কিন্তু শোল্ডার জয়েন্ট ছুটে যেতে পারে। এটাই ইনিশিয়ালি শুরু হয় এই শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনের প্রথম স্টেপ হিসেবে। হয় আঘাত, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আঘাত ছাড়াও এটা ছুটে যেতে পারে। এছাড়া আর কোন কোন ধরনের সমস্যার জন্য বা কাদের ঝুঁকি রয়েছে যাদের হয়তো কোনো অ্যাক্সিডেন্টাল কোনো এরকম ইনসিডেন্ট হয়নি বা এরকম কোনো ইস্যুস নেই, কিন্তু কাদের আসলে এই ধরনের ডিসলোকেশন হবার চান্সেস রয়েছে? এটা ওই একটু আগে বলছিলাম যেটা জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি, অর্থাৎ তার সাধারণ দেহে পুরো দেহেই সমস্ত জয়েন্টগুলো একটু ল্যাক্স। এটা কোনো রোগ নয়। এটা আমরা যখন স্কুল লাইফে বা কলেজ লাইফে পেটছে আমরা দেখছি যে তার আমাদের বিভিন্ন বন্ধুদের জয়েন্টগুলো অনেক ল্যাক্স, সে খুব সহজেই তার আঙ্গুলটা অনেক দূর বাঁকাতে পারে, যেটা নর্মালি অন্যরা পারে না। এগুলো আসলে তার জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি তারই একটা নির্দেশনা। জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি থাকে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হওয়ার একটু সম্ভাবনা বাড়ে, বাট দিস ইজ নট দ্য মেইন কজ। শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে আঘাতজনিত। এবং যখন একবার শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয়ে যায়, তখন কিন্তু এই রোগীটা তার রিলোকেট করাটা ইমার্জেন্সি হয়। এই জন্যে যে কোনো কারণে তার যে কোনো জয়েন্ট যদি ডিসলোকেট হয়, আমাদের অর্থোপেডিক্সের ভাষায় আমরা যেটা বলি এটা ফ্র্যাকচার ইমার্জেন্সি। এটাকে দ্রুত ভিত্তিতে ওই জয়েন্টটাকে রিলোকেট করতে হবে এবং সাথে সাথে তাকে হাসপাতালে নিতে হয় এবং তার আগে রোগটাকে আমার ডায়াগনোসিসে আসতে হবে যে আসলেই তার শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয়েছে কিনা। দেখা গেছে একটু নিচু হয়ে উনি হয়তো কোনো একটা জিনিস ধরতে গিয়েছেন, তখনই উনি ফিল করলেন যে তার কাঁধে ব্যথা হচ্ছে, তারপরে সেটা হয়তো ডায়াগনোসিস হলো যে তার শোল্ডার জয়েন্ট যেটা সেটা ডিসলোকেশন হয়ে গেছে। এর কারণ
কারণটা আসলে কি? যখন আমরা ইমার্জেন্সিতে কাজ করতাম, মধ্যরাতে যখন একটা শোল্ডার জয়েন্টের রোগী আসতো, আমরা কিন্তু দূর থেকে দেখলেই রোগীটাকে চিনতে পারতাম যে এটা শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনের রোগী। একটা রোগী যখন আমাদের কাছে আসে, বিশেষ করে তার শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন নিয়ে, তখন রোগীর কয়েকটা ভাবে আমরা তার ডায়াগনোসিসটা আগে কনফার্ম করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা রোগীর আগে ইতিহাসটা নিই, তারপরে রোগীর কিছু পরীক্ষা করি, তারপরে ইনভেস্টিগেশন। এখানে রোগীর ইতিহাসটা খুব ইনভেরিয়েবলি কমন কিছু কথা বলে থাকে। যদি রোগীর এটা প্রথম ডিসলোকেশন হয়, তাহলে রোগী বলে থাকে যে কোনো কিছু করতে গিয়ে আঘাত পাওয়ার পরে, খেলতে গিয়ে, যে কোনো কারণেই হোক তার একটা ডিসলোকেট হয়েছে, এটা প্রথমবার। এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, রোগীদের আমরা দূর থেকে দেখলেই বুঝতে পারতাম যে এটা ডিসলোকেশনের রোগী, কারণ রোগী খুব টিপিক্যাল একটা ফিচার নিয়ে আসতো। রোগীর যে জয়েন্টটা ডিসলোকেট হয়েছে, উল্টা হাত দিয়ে, যেটা ভালো হাত, সেটা দিয়ে সেই জয়েন্টটাকে সে ধরে রাখবে এবং সে একটু সামনের দিকে ঝুঁকে থাকবে। অর্থোপেডিক্সের যে কোনো হাড়ের জয়েন্ট থেকে জয়েন্ট ছুটে গেলে এটা মারাত্মক পেইন হয়। এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, তখন রোগীর আগে প্রথমে ইতিহাসটা নিজে কি কারণে হলো, রোগী কিছু সিমটম বলে যে স্যার হয়তো এই কারণে খেলতে গিয়েছিলাম কিংবা আঘাত পেয়েছিলাম, জয়েন্ট ছুটে গেছে। তারপরে রোগী আমাদের কাছে আসার পরে আমরা রোগীর আগে ইতিহাস নিয়ে এক্সামিন করার চেষ্টা করি, কিন্তু আসলে এক্ষেত্রে রোগীগুলো এত পেইনফুল থাকে, আমাদের আসলে এক্সামিন করা সম্ভব হয় না, কারণ সিভিয়ার পেইন থাকে, ফুলা থাকে ওই জায়গায়। সেখানে খুব সিম্পল একটা ইনভেস্টিগেশন, একটা এক্সরে, দ্যাট ইজ এনাফ। আমরা এক্সরেটা করলেই কিন্তু এই জয়েন্টটা আসলে ডিসলোকেট হয়েছে কিনা এটা বুঝতে পারি। এটা গেল রোগীর প্রথমবারের ঘটনা। কিন্তু আমাদের ইস্যুটা হচ্ছে প্রথমবার নয়, যখন রোগীর রিপিটেড ডিসলোকেশন হচ্ছে। আমাদের এই শোল্ডার জয়েন্টটা বেসিক্যালি অনেকগুলো মাসেল দ্বারা স্টেবিলিটি মেনটেন করে। যখন একবার কোনো কারণে এই জয়েন্টটা ডিসলোকেট হয়েছে, এই জয়েন্টটা ডিসলোকেটের রাস্তায় তার যতগুলো মাসেল এটাকে স্টেবিলিটি দিত, এটা কিন্তু ল্যাক্স হয়ে গেছে। যার ফলশ্রুতিতে পরবর্তীতে এই জয়েন্টটা ডিসলোকেট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই কন্ডিশনই আমাদের কাছে ইস্যু, যে এই যে তার বারে বারে জয়েন্ট ডিসলোকেট হচ্ছে, কি পরিমাণ যে পেইনফুল, এটা যতক্ষণ পর্যন্ত জয়েন্টটা রিলোকেট না হয়, অর্থাৎ পজিশনে বসানো না হয়, এটা রোগীগুলা খুব সাফার করে। অনেক ক্ষেত্রে প্রথমবার যখন জয়েন্ট ডিসলোকেট হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু সিম্পল কিছু কাজে এটা ডিসলোকেট হতে পারে, কারণ আমি আগেই বলেছি একবার ডিসলোকেট হয়ে গেলে এই রাস্তাটা জয়েন্ট চিনে যায়। তখন একটু আমাদের হাতের পজিশনের একটু এদিক সেদিক হলে এই জয়েন্টটা ছুটে চলে আসে। সেখানে রোগীগুলো কখনো কখনো যদি শার্ট পরতে যায় ডিসলোকেট হয়ে যেতে পারে, সিম্পল ব্যাডমিন্টন খেলতে গেলে, ক্রিকেটের বল করতে গেলে ডিসলোকেট হতে পারে। অনেক সময় আমরা কিন্তু উপরে বিভিন্ন সময় ছোটোবেলায় ঝুলতাম বা একটু বড়কালে ঝুলতাম, ওটাতেও ডিসলোকেট হতে পারে। ইভেন দেন রাস্তায় হাঁটার সময় ডিসলোকেট হয়। খুব আর একটা কমন রোগী বলে স্যার ঘুমের সময় ডিসলোকেট হয়ে যায়। এই যখন ডিসলোকেশনগুলো যখন রিপিটেড হতে থাকে, অনেক ক্ষেত্রে রোগীগুলা কিন্তু নিজেরাই এটা রিলোকেট করে ফেলে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রোগী রিলোকেট করতে পারে না। যতক্ষণ পর্যন্ত রিলোকেট করতে না পারে, ততক্ষণগুলো যে সম্মানিত দর্শক এটা সাফার করছে তারা জানে কি পরিমাণ পেইন হয়। রিলোকেটটা যখন সে নিজে করতে পারে না, তখনই বেসিক্যালি আমাদের কাছে চলে আসে। এই জন্যে রোগীগুলো যখন আমাদের কাছে ডিসলোকেশন নিয়ে আসে, আমরা ম্যানুভারের মাধ্যমে রিলোকেট করে দিই। করে দেওয়ার পরে নর্মালি এটা আমরা 3 থেকে 4 সপ্তাহ তাকে আমরা নি স্টেবিলাইজিং ব্রেস অথবা একটু শোল্ডারকে ইমমোবিলাইজ রাখি, যাতে তার যখন ডিসলোকেশন হয়েছিল যে মাসেল এবং যে আশেপাশের লিগামেন্টগুলো ইনজুরি হয়েছে, সেগুলো একটু হিল হওয়ার সুযোগ হয়। 3 সপ্তাহ পরে তার আসলে একটু ফিজিওথেরাপি এবং ব্যায়াম খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে ডিসলোকেশন হওয়ার জন্য রোগী নিজেকে প্রিভেন্ট করতে পারে এবং কিছু সতর্কতামূলক দিয়ে থাকে, নির্দেশনা দিয়ে থাকে রোগীকে যে এই কাজগুলো করা যাবে না। যেমন আপনি সতর্কভাবে শার্ট পরবেন, আপনি যখন বারে বারে ডিসলোকেট হচ্ছে তখন আশেপাশে কোনো রেজিস্টার্ড শোল্ডার সার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন এবং এক্সারসাইজ করবেন। স্যার, শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন নিয়ে ফিজিওথেরাপির বিষয়টি একটু ফিজিওথেরাপি সম্পর্কে জানতে চাই। বিশেষ করে অর্থোপেডিক্সে ফিজিওথেরাপি একটা বড় ভূমিকা রয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তার আশেপাশে যে এগুলাকে একটু স্ট্রং করার চেষ্টা করি। এখানে রোগীরও একটা ব্যায়ামের ভূমিকা রয়েছে। ডাক্তার যেভাবে ব্যায়াম বলবে সেইভাবে তাকে ব্যায়ামগুলা করতে হবে। তবে এখানে হচ্ছে যদি রোগীর এরকম রিপিটেড ডিসলোকেশন হয়,
তাহলে ডেফিনেটলি রোগীকে তাদের নিকটস্থ কোনো শোল্ডার সার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। কারণ যখন শোল্ডার জয়েন্ট একবার ডিসলোকেট হয়, বারে বারে ডিসলোকেশনের একটা প্রবণতা তৈরি হয়। যতবার তার জয়েন্ট ছুটে আসবে তত বেশি তার মাসেল ল্যাক্স হয়ে যাবে। আপনি চিন্তা করেন, যখন আমরা ঘুমের সময় থাকি তখন কিন্তু আমাদের গোটা দেহ রিল্যাক্স থাকে, অর্থাৎ যে মাসেলগুলো আমাদের এই জয়েন্টটাকে ধরে রাখে সেটা কিন্তু আর ওই স্টেবিলিটি থাকে না। অর্থাৎ ঘুমের মধ্যে তার আগে যখন বারে বারে ডিসলোকেট হচ্ছিল, হতে হতে তার আশেপাশের যে লিগামেন্ট এবং মাসেল অত্যন্তভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই এটা কিন্তু ডিসলোকেট হয়ে যায়। এবং রোগী কিন্তু আলটিমেটলি আমাদের কাছে যখন তার নর্মাল লাইফ হ্যাম্পার হয়, এই রোগীগুলো অনেকে আসতে চায় না, কারণ যখন তার ডিসলোকেট প্রথমবার হয়েছে, তার কোনো না কোনোভাবে হসপিটালে আসার পরে আমরা তো কিছু নির্দিষ্ট ম্যানুভার করে রোগীটাকে উইদাউট অজ্ঞান, অর্থাৎ মানে তাকে ঘুমানো ছাড়াই আমরা ডিসলোকেশন কারেকশন করতে পারি প্রাথমিক পর্যায়ে। এটা আমাদের নির্দিষ্ট কিছু ম্যানুভার আছে, এটা অর্থোপেডিক সার্জন সকলেই জানে। কখনো কখনো কিন্তু আমরা পারি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রোগীকে অজ্ঞান করে অর্থাৎ তাকে ঘুমিয়ে নিয়ে তাকে রিলোকেট করি। এরপরে রোগীকে আমরা বাসায় পাঠিয়ে দিই। পরবর্তীতে যখন তার রিপিটেডলি এরকম ডিসলোকেশন হয়, আমরা যেটা মেইনলি পাই, রোগী কখন আমাদের কাছে আসে, যখন রোগীর তার নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে। এখন পরবর্তীতে তার এই জয়েন্টটা আবার ছুটে যাচ্ছে, রোগী রিলোকেশন কারেকশন করে দিচ্ছে, অথবা বাসায় তারা নিজেরাই করে ফেলতে পারছে, অর্থাৎ তার নর্মাল লাইফে কোনো প্রবলেম করছে না। স্যার, এবং এক্ষেত্রে নিশ্চয়ই আপনারা খুব চমৎকারভাবে রোগীকে কাউন্সিলিং করে থাকেন। সেই কাউন্সিলিংয়ের মধ্যে বা নিয়ম কানুনের মধ্যে কি কি বিষয় থাকে সেটা একটু আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। ডিসলোকেশন হওয়ার জন্য রোগী নিজেকে প্রিভেন্ট করতে পারে এবং কিছু সতর্কতামূলক দিয়ে থাকে, নির্দেশনা দিয়ে থাকে রোগীকে যে এই কাজগুলো করা যাবে না। যেমন আপনি সতর্কভাবে শার্ট পরবেন, আপনি যখন বারে বারে ডিসলোকেট হচ্ছে তখন আশেপাশে কোনো রেজিস্টার্ড শোল্ডার সার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন এবং এক্সারসাইজ করবেন। ডিসলোকেট বারবার যাদের হয়ে যাচ্ছে তার পরবর্তী ট্রিটমেন্টটা কি সেটি সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। তবে এর মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অ্যাজমা দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো? সাধারণত বয়স্ক যারা রয়েছেন, বাচ্চা যারা রয়েছেন, তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয়। অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে, মেডিসিন নিতে হবে, তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ অ্যাজমা রোগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা, কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়। প্রথমে যেটা করতে হবে, অ্যাজমা রোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে। হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করা যাবে না, কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে, এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার, তৈলাক্ত খাবার, আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে। আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউনো সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে। এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয়, যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসের বিভিন্ন কারণে। এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাকসবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। দৈনিক চেষ্টা করুন 3 থেকে 4 রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য, তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে। ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, চিয়া সিড এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন। তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয়
আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা এই সময়ের মধ্যে আমরা 20 থেকে 25 মিনিট অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপরে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার। ম্যাগনেসিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী। যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার যেগুলো রয়েছে, যেমন আপনার সাইট্রাসযুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন। এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তার জন্য প্রতিদিন আপনারা 1 মুঠ করে বাদাম রাখতে পারেন, 1 মুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে, ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড বলেন, পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিড রয়েছে, এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে। এরপরে আসি, সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে, ওই খাবারগুলো বর্জন করতে হবে। যেমন অনেকের ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা হলো পুঁই শাক, সিম, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে। এই খাবারগুলো যারা অ্যাজমার রোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে। অনেকের হাঁসের মাংস, হাঁসের ডিম, চীনাবাদাম, এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে, তো এক্ষেত্রে এই খাবারগুলোও বর্জন করতে হবে। অনেকের ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমটাও অ্যাভয়েড করতে হবে। ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে বা দুধ জাতীয় খাবার যেগুলো রয়েছে, এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে। স্যার, যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন একবার হয়েছে এবং পরবর্তী সময়ে আরও বেশ কয়েকবার হয়েছে, তাদের ক্ষেত্রে আসলে আলটিমেট ট্রিটমেন্ট কি হতে পারে? রিপিটেডলি যখন ডিসলোকেশন হয় এবং নর্মাল লাইফে হ্যাম্পার করে, ঘুমের মধ্যে ছুটে যাচ্ছে, হাঁটতে গেলে ছুটে যাচ্ছে, ঠিক এই রোগীগুলো তখন আমাদের কাছে আসে। বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দূর আধুনিক হয়েছে এবং আমরাও কিন্তু এখন বর্তমানে এই শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনে সূক্ষ্ম দুটো ছিদ্রের মাধ্যমে আর্থ্রোস্কোপিক্যালি রোগীকে অনলি 1 দিন হাসপাতালে রেখে করতে পারছি এবং রোগীগুলা কিন্তু পরবর্তীতে আর ডিসলোকেশন হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাচ্ছে। তাই এক্ষেত্রে আমি বলবো যে সূক্ষ্ম দুটো ছিদ্র, যত কম কাটাছিঁড়া, যত কম হসপিটাল স্টে, রোগী যত তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবে, রোগীর আউটকাম কিন্তু তত ভালো হবে, তত ইনফেকশনের সম্ভাবনা কমে যাবে। তাই যাদের এই রিপিটেড ডিসলোকেশন হচ্ছে, যাদের নর্মাল লাইফে লিড করতে পারছে না, জামা পরতে গেলে ছুটে যায়, ঘুমের মধ্যে ছুটে যায়, হাঁটতে গেলে ছুটে যায়, তারা অবশ্যই নিকটস্থ কোনো রেজিস্টার্ড শোল্ডার সার্জন অথবা অর্থোপেডিক সার্জনকে দেখাবেন এবং সর্বাধুনিক চিকিৎসা গ্রহণ করে পরবর্তী লাইফটা এই অসুবিধা থেকে নিজেকে মুক্ত রেখে সুন্দরভাবে পালন করবে। স্যার, অসংখ্য ধন্যবাদ এই শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে আমরা কখন বন্ধ্যাত্ব বলবো? যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে 1 বছর নিয়মিত সপ্তাহে 2 থেকে 3 দিন সহবাস করার পরেও যদি প্রেগনেন্সি না হয়, তখন আমরা কোনো প্রকার প্রোটেকশন ছাড়া তখন আমরা সাধারণত বন্ধ্যাত্ব বলে থাকি। সাধারণত এই বন্ধ্যাত্বটা হাজব্যান্ডের জন্য সমস্যার জন্য হতে পারে, ওয়াইফের সমস্যার জন্য হতে পারে, অথবা দুজনের সমস্যা থাকলেও হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।